কিরে 30 বছরের বইরা, তুই আছিস কই? এখনই ময়মনসিংহ জেলা স্কুল মাঠে আয়। সবাই ব্যায়াম শেষ করে দৌড়ানো শুরু করেছে, তুই এখনো নিখোঁজ। বাদন হাসতে হাসতে জেলা স্কুল মাঠের দিকে পা বাড়িয়েই পড়ল। হালার ঘরে হালা গন্ডগোল। আমারে কোন দিক দিয়া তোর বইরা মনে হয় রে? অখিল ওপাশ থেকে দরাজ গলায় হাসল। তুই তো বইরাই রে হালা, এখনো বিয়ে করিস নাই, 30 বছর পার হয়ে গেল। আরে শালা, সময় থাকতে থাকতে বিয়েটা করে ফেল, না হলে পরে যখন করবি তখন তোর বউ তোরে স্বামী না রেখে নির্ঘাত দাদু বলে ডাকবে। বাঁধন চোখ পাকিয়ে গম্ভীর হওয়ার ভান করে বলল। 1 মিনিট দাঁড়া, আমি আসছি তোর কাছে। মিনিট কয়েকের মধ্যেই লম্বা লম্বা পা ফেলে জেলা স্কুল মাঠে পৌঁছে গেল বাঁধন। দূর থেকেই দেখল অখিল একটা ঢিলে ঢালা নীল টি শার্ট আর হাফ ট্রাউজার পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চারপাশ দেখছে। বাঁধন ওর দিকে এমন এক দৃষ্টি গিয়ে এগোচ্ছে যেন সামনে পেলে আজ মেরেই ফেলবে। বাঁধনকে ওভাবে অগ্নিমূর্তিতে আসতে দেখে অখিলের পিলে চমকে গেল। সে এক মুহূর্ত দেরি না করে যান হাতে নিয়ে ভোঁদড় লাগালো। বাঁধনও পেছনে পেছনে ছুটতে শুরু করলো। পুরো মাঠ জুড়ে তখন চোর পুলিশ খেলা শুরু হয়ে গেছে। অখিল দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলল। কিরে, আজ কি তুই আমাকে আসামি ধরার ট্রেনিং মনে করে ব্যায়াম করছিস নাকি? থাম শালা, আর পারছি না। বাঁধন পেছন থেকে গতি বাড়িয়ে দিয়ে বলল। থামবো? তুই না বললি আমি বইরা? আজ এই বইরার দৌড় দেখবি তুই। আজ তোরে পাইলে জেলা স্কুল মাঠের মাটিতে পুঁতে ফেলবো। অখিল এক চক্কর ঘুরে বাঁধনের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। বুক ভরে শ্বাস নিয়ে বলল। আরে ভাই, আমি তো তোর ভালোর জন্যই বলছি। 30 বছর তো কম হলো না। এখন বিয়ে না করলে তোর বাচ্চার যখন স্কুলে যাওয়ার বয়স হবে তখন লোকে তোকে বাবা না ভেবে বলবে দাদু ভাই নাতিরে নিয়ে কই যান। ওই অপমান কি সহ্য করতে পারবি? কথাটা শুনে বাঁধন হাত থেকে একটা কাল্পনিক জুতো ছোড়ার ভঙ্গি করলো। সে এক লাফে অখিলের কাছে পৌঁছে ওর কলা চেপে ধরল। হালার ঘরে হালা, আজ তোর সব দাঁত খুলে হাতে ধরিয়ে দেবো। তারপর দেখবো কাকে তখন দাদু ডাকে। অখিল হাসতে হাসতে বাঁধনের হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতে করতে বলল। আরে ছাড় ছাড়, এসপি সাহেবের এই গুন্ডামি দেখলে ময়মনসিংহের মানুষ তো ভয়ে শহর ছেড়ে পালাবে। আমি তো তোর ফ্রেন্ড, একটু সত্য কথা বলছি বলে কি মারবি? বাঁধন একটা হালকা লাথি বসিয়ে দিল অখিলের পায়ে। তারপর নিজেও হাসতে হাসতে বলল। খন্ডগোল নামটা তোরে এমনি এমনি দেইনি শালা। সকালে নামাজ পড়ে আসলাম একটু শান্তি খুঁজতে, আর তুই আইসা বিয়ার ভূত মাথায় ঢুকাচ্ছিস। চল, এখন 5 চক্কর দৌড় দিবি আমার সাথে। এক চুল কম হলে আজ তোর একদিন কি আমার একদিন। অখিল কপালে হাত দিয়ে বিড়বিড় করল। হায় রে কপাল, বন্ধুর ভালো চাইতে গিয়া এখন নিজের জানটাই খোয়াতে হচ্ছে। দুই বন্ধু তখন জেলা স্কুল মাঠের সবুজ ঘাসের ওপর দিয়ে দৌড়ানো শুরু করলো। অনেকক্ষণ ঘাম ছড়ানো ব্যায়াম আর দৌড়াদৌড়ির পর দুজনেই হাঁপাতে হাঁপাতে মাঠের সবুজ ঘাসের উপর ধপাস করে বসে পড়ল। বাদনের শরীর বেয়ে ঘাম ছড়ছে। গরমে সে টি শার্টটা খুলে কাঁধের উপর ফেলে দিল। সকালের কাঁচা রোদে তার সুঠাম পেশিবহুল শরীরটা চকচক করছে। অখিল এক পলক বাঁধনের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলল। শালা, তোরে দেখলে মাঝে মাঝে আমার নিজেরই হিংসা হয়। একটা পুরুষ মানুষ এত সুন্দর হয় কেমনে রে? তবে যাই বলিস, তোর কপালে যেই থাকুক, ভাগ্যগুণে 30 বছরের একটা জাদরেল বুইড়ার পাবে সে। কথাটা কানে যেতেই বাঁধন মুহূর্তের মধ্যে দাঁতে দাঁত চেপে অখিলের পায়ে কষে এক লাথি মারল। অখিল ওরে বাবা বলে লাফিয়ে উঠে হাসতে হাসতে পা ডলতে লাগলো। হাসাহাসি থামিয়ে হঠাৎ অখিল কিছুটা সিরিয়াস হয়ে বাঁধনের দিকে তাকিয়ে বলল। ভালো কথা মনে পড়লো, কিরে তোর যে একটা বোন আছে সেটা তো আগে বলিস নাই আমাকে। বাঁধন পানির বোতলের মুখ খুলে ঢকঢক করে কিছুটা পানি খেয়ে একটা লম্বা শ্বাস টেনে বলল। আমার কোনো বোন নেই। অখিল ভুরুকুচকে পাল্টা প্রশ্ন করল। বোন নেই মানে? তাহলে কাল যে একটা মেয়ে এসপি অফিসে এসে দাবি করলো তুই নাকি ওর ভাই হোস। বাঁধনের পানির বোতল ধরা হাতটা স্থির হয়ে গেল। সে সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করল। কোন মেয়ে? কার কথা বলছিস? ওই যে কাল সুপার কার্যালয়ে একটা মেয়ে আসলো না, এর সঙ্গে 3 পিস পরা ছিল, গায়ের রংটা বেশ ফর্সা। অখিলের বর্ণনা শুনে বাঁধনের সঙ্গে সঙ্গে মনে পড়ল কাল তো শান্তা গিয়েছিল ওর সাথে দেখা করতে। সে নির্লিপ্ত গলায় বলল। ও আচ্ছা, শান্তার কথা বলছিস? হ্যাঁ, ও আমার কাকাতো বোন। অখিল এবার বাঁকা একটা হাসি দিয়ে বলল। ও, আমি ভেবেছিলাম তোর নিজের বোন। যাই হোক,
তোর কাকাতো বোনটা কিন্তু বেশ সুন্দরী। তা তার লগে কি তোর কোনো তলে তলে চক্কর টক্কর চলছে নাকি? কথাটা শোনা মাত্রই বাদন ছট করে উঠে দাঁড়ালো। কোমরে দুহাত দিয়ে অখিলের দিকে এমন ভাবে তাকালো যেন এখনই ওকে কাঁচা চিবিয়ে খাবে। সে বিরক্তি মেশানো গলায় বলল, তুই নিজে যেমন আস্ত একটা গন্ডগোল, তোর মাইন্ডটাও একদম ওই গন্ডগোল মার্কা নোংরা। তোর নাম অখিল না দিয়ে আসলে গন্ডগোল রাখা উচিত ছিল। বাদন ঘামে ভেজা টি শার্টটা কাঁধে ফেলে খালি গায়ে দরজ ভঙ্গিতে বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে তখন হাজির রহমান আয়েশ করে বসে চা খাচ্ছিলেন আর চশমাটা নাকের ডাগায় নামিয়ে মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। বাদন দাদুকে দেখে হালকা হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম দাদু, শুভ সকাল। হাজির রহমান পেপারটা সরিয়ে চশমার উপর দিয়ে প্রিয় দাদু ভাইয়ের দিকে তাকালেন। বাদমের সুঠাম শরীর আর ঘাম দেখে তিনি সস্নেহে বললেন, ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল দাদু ভাই। তুই তো একদম ভিজে গেছিস রে। যা তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এই অবস্থায় বেশিক্ষণ থাকিস না, ঠান্ডা লেগে যাবে। বাদন সিঁড়িতে ওপরে উঠতে লাগলো। ঠিক সেই সময় ওপর থেকে নামছিল শান্তা। বাদনকে ওপরে উঠতে দেখে শান্তার মাথায় মুহূর্তেই হিন্দি সিনেমার রোমান্টিক ভূত সওয়ার হলো। সে ভাবলো এখনই তো সুযোগ। সিনেমায় যেমন দেখেছে নায়িকা সিঁড়ি দিয়ে ধপাস করে পড়বে আর হিরো ঠিক শেষ মুহূর্তে তাকে কোমর জড়িয়ে ধরবে, তারপর স্লো মোশনে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকবে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে। শান্তা নিজের মনে একটা সিনেমার স্ক্রিপ্ট সাজিয়ে ফেললো। যেই ভাবা সেই কাজ। বাদন যখন ওর কাছাকাছি আসলো শান্তা ঠিক তখনই একটা নাটকীয় ভঙ্গি করে ও মা বলে পা পিছলে যাওয়ার ভান করলো। সে চোখ বন্ধ করে একদম প্রস্তুত হয়ে আছে যে এখনই বাদনের শক্ত হাত তাকে আগলে ধরবে, কিন্তু বাস্তবে যা ঘটলো তা সিনেমার ধারে কাছেও নেই। বাদন বড় বড় পা ফেলে শান্তাকে পাত্তাই না দিয়ে পাশ কাটিয়ে উপরে উঠে গেল। শান্তা যখন বুঝলো কেউ তাকে ধরেনি তখন তার মধ্যাকর্ষণ শক্তি কাজ শুরু করে দিয়েছে। সে কোনো অবলম্বন না পেয়ে একদম ধপস করে সিঁড়িতে আশ্রয় পড়ল। কোমরের হাড়ে একটা বিশ্রী শব্দ হতে শান্তার মুখ দিয়ে সিনেমাটিক ডায়লগের বদলে বেরোলো এক বিকট চিৎকার। ও মা গো, মরে গেলাম রে। শান্তার গগনবিদারী চিৎকারে শিল্পী রহমান আর রজনী রহমান রান্নাঘর থেকে হাতা খুন্তি হাতে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। সিঁড়িতে শান্তাকে ওভাবে কুঁকড়ে বসে থাকতে দেখে শিল্পী রহমান অবাক হয়ে বললেন, কি হয়েছে? ওইভাবে সিঁড়িতে বসে ক্যাকাচ্ছিস কেন? আর অমন করে চিৎকারি বা দিলি কেন? শান্তা ব্যথায় এক হাত দিয়ে কোমর চেপে ধরে করুণ মুখে বলল, পড়ে গিয়েছি গো মা। রজনী রহমান শান্তার হাত ধরে টেনে তুলতে তুলতে বিরক্তি নিয়ে বললেন, চোখ থাকতে পড়িস কিভাবে শুনি? বড় হয়েছিস, একটু দেখে হাঁটতে পারলি না? শান্তা মুখে কিছু না বললেও মনে মনে তখন বাঁধনের গোষ্ঠী উদ্ধার করছে। সে মনে মনে গজগজ করে বলতে লাগলো, আমি তো দেখেই হাঁটছিলাম গো, শুধু পড়ার নাটক করছিলাম যাতে তোমার এই পাষাণ ছেলেটা একটু আমার কোমর ধরে জাপটে ধরে, কিন্তু হালার ঘরের জিরো আমাকে পাত্তাই না দিয়ে জ্যান্ত লাশটার মতো পাশ কাটিয়ে চলে গেল। কেন রে ভাই? একটু ধরলে কি এমন জাত যেত? আমার তো হাড়গোড় ভেঙে ইজ্জত পাংচার করে দিল। যা বুঝলাম সিনেমার নায়ক আর এই এসপি আসলে কোনো মিল নেই। সে দাঁতে দাঁত চেপে কোনো মতে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। মনে মনে ঠিক করলো পরের বার আর সিনেমার বুদ্ধি খাটাতে যাবে না, না হলে নির্ঘাত পঙ্গু হাসপাতালে ভর্তি হবে। লাল টকটকা বেনারসি শাড়ি পরে নতুন বউ সেজে বাসর ঘরে বিছানায় বসে আছে রূপা। পুরো ঘর রজনীগন্ধার গন্ধে মামা করছে। দরজা খুলে ঘরে ঢুকলো ইশতিয়াক। পরনে জমকালো বিয়ের পাঞ্জাবি আর মাথায় রাজকীয় পাগড়ি। সে খুব সাবধানে দরজাটা আটকে দিয়ে ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে গেল। রূপা লজ্জায় নিজের নখের দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে আছে। ইশতিয়াক পাগড়িটা সাইডে রেখে রূপার একদম কাছে বসলো। রূপার থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে মায়াবী গলায় বলল, মাশাল্লাহ, আমার বউকে তো একদম আসমানের পরীর মতো লাগছে। আজ থেকে তুমি শুধু আমার। রূপা লজ্জায় লাল হয়ে আবারও মাথা নিচু করে ফেলল। ইশতিয়াক আর একটু ঘনিষ্ঠ হয়ে রূপার কানে ফিসফিস করে বলল, বাহ, আমার বউয়ের দিকে মারাত্মক লজ্জা। তোমার এই টমেটোর মতো লাল মুখটা দেখে তো আমার পাগলামি বেড়ে যাচ্ছে। আজ এই শুভ রাতে আদর করার অধিকারটুকু কি আমায় দেবে? রূপা নিরুত্তর। আর এই নিস্তব্ধতাকে ইশতিয়াক সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিল। সে যেন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। আবেগ আর উত্তেজনায় পাগল হয়ে সে রূপার কাঁধ ধরে বিছানায় শুয়ে দিল।
এবং নিজে তার উপর ঝাঁপিয়ে পড়ল। রূপার গাল, গলা আর ঘাড়ের আশেপাশে পাগলের মতো চুমু খেতে শুরু করলো সে। ইশতিয়াক যেন রোমান্টিকতার এভারেস্ট চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু সেই মুহূর্তে তার সুখের নদীতে এক বিশাল সুনামি আঘাত হানল। হঠাৎ তার পাছায় কেউ সপাং করে একটা শক্ত কঞ্চির বাড়ি বসিয়ে দিল। ব্যথায় ইশতিয়াকের কলিজা শুকিয়ে নীল হয়ে গেল। সে চোখ বন্ধ রেখেই যন্ত্রণায় কুকড়ে চিৎকার করে উঠল। আহ, কোন বেয়াদব রে, বাসর ঘরে হামলা চালায়। মুহূর্তে এক ভারী আর অত্যন্ত রাগী মহিলা কণ্ঠস্বর ঘরের দেয়ালে প্রতিধ্বনি তুলল। বেয়াদব, আমি কোনো খারাপ মানুষের পোলা না, আমি তোর মা। ইশতিয়াক তখনও ঘোরের মধ্যে, সে চোখ না খুলেই আধো ঘুমন্ত স্বরে বলল, ও মা, তুমি? ছি মা, তুমি তোমার জোয়ান ছেলের বাসর ঘরে এভাবে ঢুকে পড়লে? লাজ লজ্জা সব কি বিসর্জন দিয়ে দিলে? যাও মা, জলদি রুম থেকে বের হও, তোমার বৌমা তো লজ্জা জ্ঞান হারাবে। মা পাশ থেকে এবার দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিলেন। তা বলি কি বাপ, আমার ছেলে কি এখন কোলবালিশের সাথে বাসর করছে? কোলবালিশ? শব্দটা কানে যেতেই ইশতিয়াকের চটকা ভাঙল। সে ঝট করে চোখ খুলে দেখল সামনে কোনো লাল শাড়ি পরা অপসরী নেই, বরং সে তার পুরনো একটা কোলবালিশের উপর উঠে আছে। সে বেচারা কোলবালিশের অবস্থা একদম শোচনীয়। ইশতিয়াকের ভালোবাসার চোটে সেটা তোলা বের হওয়ার উপক্রম। বিছানার চাদর দুমড়ে মুচড়ে একাকার, আর জানালার পাশ দিয়ে আসে এক চিলতে রোদ ইশতিয়াককে বিদ্রুপ করছে। সে ফেল করে নিজের দু হাতে মাঝখানে ধরা কোলবালিশটার দিকে তাকালো। তার মানে এতক্ষণে সে ড্রিমি রোমান্স, সেই রজনীগন্ধার ঘ্রাণ আর রূপার মায়াবী রূপ সবে ছিল একটা খতরনাক স্বপ্ন। সে স্বপ্নদোষের চেয়েও ভয়াবহ এক স্বপ্নে বাসর করছিল কোলবালিশের সাথে। পেছনে তাকিয়ে দেখলো তার মা হাতে একটা ঝাড়ু নিয়ে অগ্নিমূর্তিতে দাঁড়িয়ে আছেন। ইশতিয়াক তখন বুঝতে পারল বাসর তো দূরের কথা, আজ তার কপালে ঝাড়ুর নাস্তা লেখা আছে। সে কোলবালিশটা জাপটে ধরে বিছানায় একদম কাচুমাচু মুখ করে বসে রইল। কিন্তু সেখানেও শান্তি নেই। মা ঝাড়ু উঁচিয়ে হুঙ্কার দিলেন, এখনই বিছানা ছাড়, বেলা 10টা বাজে, আর উনি স্বপ্নে কোলবালিশ বিয়া কইরা সংসার করতেছেন। হারামজাদা, মুখ ধুইয়া নিচে আয়, তোর বাসর করার শখ আজ আমি ঝাড়ু দিয়ে মিটাইতেছি। স্বপ্নটা সুন্দর হলেও মারাত্মক বাজে। আর একটু হলেই তো কোলবালিশকে প্রেগনেন্ট করে দিতাম। ইশতিয়াক বিড়বিড় করে বলল। রূপা কলেজে যাওয়ার জন্য একদম ফিটফাট হয়ে নিচে নামলো। তার চিরচেনা সেই দুই বেনি আজও দু কাঁধের উপর দুলছে, যা তাকে এক স্নিগ্ধ মায়া দিচ্ছে। নিচে আসতে এসে দেখলো তার বাবা, কাকা, দাদামশাই গম্ভীর মুখে অফিসের জরুরি সব ফাইলপত্র নিয়ে আলোচনায় মগ্ন। রূপা হালকা হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করলো এবং শান্তার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শান্তা এসে হাজির হলো এবং দুজনে মিলে চটজলদি সকালের নাস্তা সেরে কলেজের পথে বেরিয়ে পড়ল। সকাল 10টা, আনন্দমোহন কলেজ। ক্লাসরুমের এক কোণায় বসে রূপা, কেয়া, বৃষ্টি আর নাদিয়া জমিয়ে আড্ডা দিচ্ছে। কিন্তু রূপার মনটা যেন ঠিক এখানে নেই। কাল রাতে ওই রহস্যময় একজোড়া চোখের ছবি আঁকার পর থেকে সে এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। সারা রাত এক ফোঁটা ঘুমানো সম্ভব হয়নি। চোখ বন্ধ করলেই সে তীক্ষ্ণ চাহনি আর ভ্রুর মাঝখানের ওই ছোট্ট কাটা দাগটা ভেসে উঠছে। রূপার চেহারায় এক ধরনের অস্থিরতা দেখে বৃষ্টি জিজ্ঞেস করল, কি রে, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন, যেন অনেক বড় কোনো চিন্তায় ডুবে আছিস। রূপা নিজেকে একটু সামলে নিয়ে ফ্যাকাশে হাসল। আরে না, ওসব কিছু না, এমনি শরীরটা আজ একটু ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। ও তাই বল। ঠিক তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিনপতন নীরবতা নেমে এলো সবার মাঝে, কিন্তু সবার নজর আটকে গেল প্রিন্সিপাল স্যারের ঠিক পেছনে থাকা দীর্ঘদেহী যুবকটির উপর। পরনে নেভি ব্লু শার্ট আর সাদা প্যান্ট, বাম হাতে দামি ঘড়ি আর চোখে সানগ্লাস। জেল দেওয়া চুলে তাকে একদম নিখুঁত কোনো মডেলের মতো লাগছে। আকাশকে দেখা মাত্রই রূপার চোখ কপালে উঠল। আকাশ ভাইয়া তাদের কলেজে হঠাৎ? সবচেয়ে অদ্ভুত অবস্থা হলো বৃষ্টির। আকাশকে দেখা মাত্রই তার বুকের ভেতর সে পরিচিত ধকধক শুরু হয়ে গেল। কেন জানি এই মানুষটাকে সামনে দেখলে তার হার্টবিট বাতাসের বেগে বাড়তে থাকে। প্রিন্সিপাল স্যার গম্ভীর গলায় ঘোষণা দিলেন, আমার প্রিয় শিক্ষার্থীরা, আলাপ করিয়ে দিচ্ছি, উনি আকাশ, আজ থেকে তোমাদের নতুন ইংলিশ টিচার। আকাশ এখন থেকে তোমাদের নিয়মিত ক্লাস নেবে। একটা কথা মনে রেখো, ক্লাসে অযথা কথা বলা, শব্দ করা উনি একদম পছন্দ করেন না। আশা করি আমার এই সতর্কবার্তা যেন দ্বিতীয়বার বলতে না হয়।
প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর আকাশ ধীর পায়ে সবার সামনে এসে দাঁড়ালো। সানগ্লাসটা খুলে পকেটে রাখতেই তার সেই তীক্ষ্ণ চোখ জোড়া সবার সামনে স্পষ্ট হলো। সে গম্ভীর কিন্তু অত্যন্ত মার্জিত কণ্ঠে বলতে শুরু করলো। Good morning, class. As your principal sir mentioned, I am Akash Rahman and I will be leading your English section from today onward. I believe English isn't just a subject, it is a language of expression, and I expect each of you to approach it with discipline. সে এক মুহূর্ত থেমে সবার উপর দিয়ে একবার নজর বুলিয়ে নিল, তারপর বলল, I have a zero tolerance policy for noise. In this classroom, silence is not just appreciated, it is mandatory. I hope you are on the same page. It's the clear to everyone. রূপা কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার মানে এখন থেকে তার ইংলিশ টিচার আর কেউ নয়, স্বয়ং তার আকাশ ভাইয়া। বৃষ্টির অবস্থা আরও শোচনীয়। তার বুকের ভেতরে যেন কেউ অবিরত হাতুড়ি পেটাচ্ছে। যে লোকটা থেকে সবসময় সে 100 হাত দূরে থাকতে চাইতো, আজ সেই লোকটাই তার ক্লাস টিচার। প্রতিদিন সামনাসামনি ক্লাস করতে হবে ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রবাদ আছে না, যেখানে বাঘের বয়স সেখানেই রাত হয়। বৃষ্টির জীবনের গল্পটা যেন আজ সেখানে এসে দাঁড়িয়েছে। আকাশ অত্যন্ত গাম্ভীর্যের সাথে একে একে সবার পরিচয় নিতে লাগলো। একসময় সে রূপার সামনে এসে দাঁড়ালো এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, And you, what's your name? রূপা কিছুটা আমতা আমতা করে বলল। আকাশ ভাইয়া, তুমি তো আমার নাম জানোই। বাকিটুকু বলার সুযোগ না দিয়েই আকাশ হাত তুলে তাকে থামিয়ে দিল। অত্যন্ত পেশাদার কণ্ঠে সে উত্তর দিল, Excuse me, I am not your bhaiya in these premises. Inside this classroom, I am your teacher and you are my student. Is that clear? রূপা মুখটা একটু ভেঙচিয়ে বিড়বিড় করে বলল, হ, মনে থাকবে, তুমি আমার উগান্ডা থেকে আসা নতুন স্যার। পুরা ক্লাসের সবাই রূপার এমন উত্তর শুনে হো করে হেসে উঠল। আকাশ ডাস্টার দিয়ে রূপার বাম কাঁধে হালকা করে একটা বাড়ি মেরে শ্মশানুস্বরে বাংলায় বলল, নতুন বলে আজ কিছু বললাম না, এরপর এমন বেয়াদবি করলে এখানেই মেরে চামড়া তুলব আর বাসায় গিয়েও চাচুর কাছে বিচার দেব, মনে থাকে যেন। বিচারের কথা শুনে রূপা মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। বাড়িতে বিচার দেওয়া মানেই মহাবিপদ। সে ঠোঁট উল্টে ব্যথার জায়গায় হাত ডলতে ডলতে নিঃশব্দে নিজের সিটে সে ধীয়ে গেল। আকাশ এবার ধীর পায়ে বৃষ্টির সামনে এসে দাঁড়ালো। তাকে দেখেই বৃষ্টির বুকটা আবার কেঁপে উঠল। আকাশ নির্লিপ্ত স্বরে জিজ্ঞেস করল, And what about you? May I have your name, please? বৃষ্টি মাথা নিচু করে কাপা কাপা গলায় কোনো মতে উত্তর দিল। জি জি স্যার, আমার নাম বৃষ্টি। আকাশ বৃষ্টির দিকে এক পা এগিয়ে এসে ভুরু কুচকে তাকালো। সে বেশ বুঝতে পারছে মেয়েটা তাকে দেখে কুকড়ে যাচ্ছে। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তুমি কি সবসময় এমন কেঁপে কেঁপে কথা বলো? বৃষ্টির অবস্থা তখন শোচনীয়। সে আমতা আমতা করে বলল, মানে? আকাশ এবার ডেস্কের উপর 2 হাত রেখে একটু ঝুঁকে এসে বলল, মানে এটাই, এইভাবে কাঁপছো কেন? শরীর খারাপ নাকি? যদি অসুস্থ বোধ করো তবে সেটা পরিষ্কার করে জানাও। বৃষ্টি দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। তার মাথায় তখন 1000টা কিস্তি ঘুরছে। সে মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, আরে হালার ঘরের হালা, তোর দেখে আমার পুরো শরীর নার্ভাস হয়ে কাঁপছে। আর উনি আসছে ডাক্তারি করতে। আমার শরীর একদম ঠিকই আছে, শুধু তুই সামনে থাকলে আমার হার্টবিট জেলা স্কুল মাঠের দৌড় প্রতিযোগিতার মতো দৌড়ায় একদম। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আকাশের হঠাৎ কড়া কণ্ঠস্বরে বৃষ্টি একদম বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল। সে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে কাপা গলায় বলল, না না স্যার, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই আমার। আকাশ আরো কয়েক সেকেন্ড বৃষ্টির চোখের দিকে তীক্ষ্ণ নজর রাখলো। তার চাহনি যেন বৃষ্টির মনের ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, বসো। ক্লাসে মনোযোগ দাও, মন যেন অন্য কোথাও না থাকে।
বৃষ্টি ধপ করে নিজের সিটে বসে পড়ল আর টেবিলের নিচে নিজের ওড়নাটা শক্ত করে পেঁচাতে লাগলো। সে মনে মনে ভাবল, এই লোকের সামনে প্রতিদিন ক্লাস করা মানে নিজের আয়ু 10 বছর কমিয়ে ফেলা। বিকেলের ম্লান আলোয় ডিআইজি কার্যালয় তখন এক থমথমে দুর্গের মতো দাঁড়িয়ে আছে। ভেতরে করিডোরে সারি সারি পুলিশ সদস্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের সামনে বাঘের মতো পায়চারি করছে এসপি বাঁধন, পরনে হাফাতা শর্ট ইউনিফর্ম, যার তার শক্ত পোক্ত পেশিবহুল হাত দুটোকে আরো বেশি জাড্ডেল দেখাচ্ছে। তার দুই হাত পিঠের পেছনে শক্ত করে ধরা, চাহনি যেন কোনো খামখোলা তলোয়ার। সামনে বিশাল রাজকীয় ওক কাঠের টেবিলের ওপাশে বসে আছেন এই শহরের রক্ষক ডিআইজি আলতাফ মাহমুদ। তিনি খুব বেশ কিছুক্ষণ নীরব থেকে বাঁধনের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন। স্তব্ধতা ভেঙে তার গম্ভীর কণ্ঠস্বর ঘরের দেয়ালে প্রতিধ্বনি তুলল। তার মানে এখনো আসামির খোঁজ নেই? দেশে দিনে অন্তত একটা হলেও নারী নিখোঁজ হচ্ছে। বাঁধন, এভাবে চলতে থাকলে তো দেশটা কতটা ভয়ানক নরক হবে, তা কি কোনো ধারণা আছে তোমার? বাঁধন মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে স্যালুট দিল। তার চল শক্ত হয়ে এলো, কিন্তু কণ্ঠে ছিল পাহাড় সমান দৃঢ়তা। সে ধীর স্থিরভাবে বলল, স্যার, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। অপরাধীরা খুব দ্রুততার সাথে তাদের রূপ পাল্টাচ্ছে, তবে আমরা ওদের একদম লেজের ডগায় পৌঁছে গিয়েছি। আমাকে আর কিছুটা দিন সময় দিন স্যার, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। আমি কথা দিচ্ছি, নিজের সবটুকু দিয়ে এই নোংরা সিন্ডিকেট আমি গুড়িয়ে দেব। আলতাফ মাহবুব ফাইলটা সশব্দে বন্ধ করলেন। বাঁধনের চোখে যে জেদ তিনি দেখছেন তা তাকে কিছুটা আশ্বস্ত করল। তিনি নিচু স্বরে বললেন, আশা করি এই কেস যেন শুধু কথায় না থাকে। আর হ্যাঁ, নেক্সট 48 ঘন্টার মধ্যে আমাকে প্রোগ্রেস রিপোর্ট চাই। কলেজ ছুটির পর রূপা আজ আর সোজা বাড়ি ফিরল না। রিকশালার কাছে গন্তব্য বদলে দিয়ে সে রওনা দিল ডিআইজি কার্যালয় অভিমুখে। উদ্দেশ্য আলতাফ মাহবুবের সাথে দেখা করবে। আলতাফ মাহবুব সাহেবের সাথে রূপার এক অদ্ভুত আর মধুর সম্পর্ক, যার সময় হলে প্রকাশ পাবে। অফিসের মেইন গেটে ঢুকতে রূপার হার্টবিট বেড়ে গেল। এখানে ডিআইজি কার্যালয়ের বিশেষ 2 সিকিউরিটি ডগ আছে, যাদের রূপা যমদূত মনে করে। গতবার তো একটা তাকে প্রায় কামড়েই দিয়েছিল। রূপা সন্তর্পণে পা ফেলে ভেতরে ঢুকতেই দেখল একটা কুকুর গাছের সাথে মোটা রশি দিয়ে বাঁধা। কুকুরটাকে বাধা দেখে রূপার সাহস হঠাৎ 100 গুণ বেড়ে গেল। সে ভাবল, বেটা, আজকে তোকে সাইজ করছি। রূপা কুকুরের একদম নিরাপদ দূরত্বে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কি রে কাল্লু, খুব তো কেউ করতি, এখন কি হলো? রশিতে বাধা পড়ে একদম বিড়াল হয়ে গেছিস। কুকুরটার আগে গড়গড় করতে লাগলো। রূপা ভেঙচি কেটে পড়ল, বিয়াদ্দব কুকুর, সরকারি অফিসে থাকিস বলে কি নিজেকে বাঘ ভাবিস? তোর মতো 100টা কুকুরকে আমি পকেটে নিয়ে ঘুরি। আয় না দেখি কেমন দৌড়ানি দিতে পারিস। কুকুরটা এবার বিকট স্বরে ঘেউ করে উঠল। রূপা আরো এক ধাপ এগিয়ে গিয়ে তর্জনী উঁচিয়ে পড়ল। চুপ, একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে তোকে দিয়ে আজকে ডাল ভাত খাওয়াবো। তোর তো কপালে আজ শনি আছে। ঠিক এই চরম অপমানের মুহূর্তে এক অভাবনীয় ঘটনা ঘটল। কুকুরটা এমন এক হ্যাঁচকা টান দিল যে পচা রশিটা গাছ থেকে খুলে গেল। রূপার চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়ল। সে দেখল রশি খোলা, আর কুকুরটা দাঁত বের করে ঠিক তার দিকে লক্ষ্য স্থির করেছে। ওরে মারে, খেয়ে ফেলল রে। 1 সেকেন্ড দেরি না করে রূপা তার কাঁধের ব্যাগ শক্ত করে ধরে অলিম্পিক লেভেলের এক দৌড় শুরু করলো। পেছনে কুকুরটা বৌ বৌ করে একটার পর একটা লাফ দিচ্ছে। রূপা সোজা অফিসের সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উপরে উঠতে লাগলো। করিডোরে দাঁড়ানো পুলিশরা দেখলো একটা মেয়ে বুলেটের গতিতে দৌড়াচ্ছে, আর তার পেছনে একটা পাগলা কুকুর। বাঁধন তখন আলতাফ মাহবুবের রুমের ঠিক সামনে তার টিমের সাথে অত্যন্ত সিরিয়াস কোনো এক ইনভেস্টিগেশন নিয়ে কথা বলছিল। হঠাৎ দেখলো পাশ দিয়ে ধোঁয়া ওড়ানোর মতো কিছু একটা উড়ে গেল। রূপা কাউকে দেখার সময় পায়নি, সে সোজা আলতাফ মাহবুবের রুমে ঢুকে পড়ল। আলতাফ সাহেব তখন একটা ফাইলে সই করছিলেন। হঠাৎ দেখলেন রূপা ঝড়ের বেগে ঢুকে তার টেবিলের উপর দিয়ে একটা ওড়াল দিয়ে সরাসরি তার চেয়ারের পেছনে গিয়ে আশ্রয় নিল। তার হাঁপানি আর কান্নাকাটি মিশিয়ে একাকার অবস্থা। বাঁচাও আঙ্কেল, ওই রাক্ষসটা আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আলতাফ মাহবুব নিজের চশমাটা টেবিলের উপর রেখে রূপার হাঁপানো দেখে হো করে হেসে দিলেন। তিনি ভালো করে জানেন এই মেয়ে আর ওই কুকুরের আদায় কাজকলার সম্পর্ক। রূপা তখনও ডিআইজি সাহেবের চেয়ারের এক কোনায় সেধিয়ে আছে। আলতাফ মাহবুব বললেন, আরে রূপা, হঠাৎ তুই এই অসময়ে আর এভাবে জান হাতে নিয়ে দৌড়ে আসলি কেন?
রূপা তখনও দরজার দিকে তাকিয়ে আছে, যেখানে সেই কুকুরটা জিভ বের করে হা করে হাঁপাচ্ছে আর রূপাকে দেখে মাঝে মধ্যে গড়গড় করছে। রূপা কাপা কাপা আঙুল উঁচিয়ে কুকুরটাকে দেখিয়ে নালিশের সুরে বলল, দেখো আঙ্কেল, ওই বেয়াদ্দব কাল্লুটা আমাকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্য পিছু নিয়েছে। সরকারি অফিসের কুকুর বলে কি যা তা করবে? আলতাফ মাহবুব দরজার দিকে তাকিয়ে কুকুরটার অবস্থা দেখে আবারও হাসলেন। তিনি রূপার দিকে তাকিয়ে একটু রহস্য করে বললেন, সত্যি করে বলতো মা, তুই কি আবারও ওই কুকুরটার সাথে কোনো দুষ্টামি করেছিস? রূপা এবার একদম ভিজে বেড়ালের মতো মাথা চুলকাতে চুলকাতে অপরাধীর ভঙ্গিতে মাথা নাড়ালো। তার এই অসহায় ভঙ্গি দেখে আলতাফ মাহবুব আর কথা বাড়ালেন না। তিনি পিয়নকে ডেকে কুকুরটাকে সরিয়ে নিয়ে আবারও শক্ত করে বেঁধে রাখার নির্দেশ দিলেন। ঘরের বাইরে তখন বাঁধন আর অখিল দাঁড়িয়েছিল। অখিল কোনোই দিয়ে বাঁধনকে একটা গুঁতো মেরে ফিসফিস করে বলল, কিরে বাঁধন, খেয়াল করলি? মনে হলো একটা মেয়ে ঝড়ের বেগে দৌড়ে স্যারের কেবিনে ঢুকলো, ব্যাপারটা কি? বাঁধন কোনো উত্তর দিল না, তার চোয়াল শক্ত হয়ে আছে। সে অখিলকে বলল, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসছি। বাঁধন ধীর পায়ে আলতাফ মাহবুবের রুমে প্রবেশ করতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে দেখল একটু আগে যে ডিআইজি সাহেব কঠিন মুখে তাকে আসামির খোঁজ না পাওয়ায় ছাড়ি দিচ্ছিলেন, তিনি এখন রূপার সাথে খোশ গল্পে মেতে আছেন। রূপা আলতাফ মাহবুবের পাশের চেয়ারে জাকিয়ে বসে আছে আর তার কোনো একটা কথায় খিলখিল করে হাসছে। রূপার সেই ঘ্যাস দাঁত বের করা হাসিয়া চোখের কোণের চপলতা দেখে বাঁধনের বুকের ভেতর আবারও সেই চেনা ঝড় শুরু হয়ে গেল। এই মেয়েটা কেন সবসময় তার আশেপাশে এসে তার সব গাম্ভীর্য ধুলোয় মিশিয়ে দেয়? রূপা তখনও বাঁধনকে খেয়াল করেনি। বাঁধন নিজেকে সামলে নিয়ে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল। সে ভাবল এখনই এই পাগলিটার সামনে যাওয়া ঠিক হবে না। সে উল্টো ঘুরে ঘর থেকে বের হয়ে যেতে নিলেই পেছন থেকে আলতাফ মাহবুবের ভরাট গলা শোনা গেল, আরে বাঁধন, এসে আবার চলে যাচ্ছ কেন? ভেতরে এসো। বাঁধন নামটা কানে যেতে রূপার হাসিতে ব্রেক পড়ল। সে চমকে পেছনে তাকালো। ইউনিফর্মে থাকা এক দীর্ঘদেহী যুবককে পেছন থেকে দেখে রূপার মনে কৌতূহল জাগলো। বাঁধন খুব ধীরে ধীরে সামনে ঘুরে দাঁড়ালো। সে আলতাফ মাহবুবের সামনে এসে শটান সেলুট দিয়ে এবং হাত দুটো পিঠের পেছনে নিয়ে পেশাদার ভঙ্গিতে বলল, জি স্যার। বাঁধনকে পুরোপুরি সামনাসামনি দেখে রূপা একদম স্থবির হয়ে গেল। তার চোখের পলক যেন পড়ছেই না। এই তো সেই চোখ, এই তীক্ষ্ণ চাহিনিটাই তাকে তাড়া করে বেড়াচ্ছে। আর যে চোখ দুটো সে নিজের অজান্তেই ডায়েরির পাতায় এঁকে ফেলেছিল। বাঁধন যেন কোনো গ্রিক দেবতাকে হার মানাতে এসেছে। তার তীক্ষ্ণ নাক, পাতলার চিকন একজোড়া ঠোঁট আর চোয়ালের শক্ত হাড়ের গঠন তাকে এক ধরনের রাজকীয় আভিজাত্য দিচ্ছে। রূপার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় শুরু করলো। বাঁধনের গায়ে আজ নেভি ব্লু রঙের শর্ট হাতার ইউনিফর্ম, যার ফিটিং এতটাই নিখুঁত যে তার সুঠাম কাঁধ আর পেশিবহুল হাত দুটোর প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ইউনিফর্মের হাফাতা থেকে বেরিয়ে আসা তার ফর্সা আর বলিষ্ঠ হাতের কবজিতে শোভা পাচ্ছে কালো ফিতার এক দামি ঘড়ি। তার কোমরে চামড়া চওড়া বেল্টের ডান পাশে খুব নিপুণভাবে রাখা আছে সরকারি সিলভার রঙের রিভলভারটি যেন তার ব্যক্তিত্বের কঠোরতা আরও বাড়িয়ে দিয়েছে। তার শার্টের বাঁ পাশের পকেটে রাখা আছে একটি স্টাইলিশ স্মার্টফোন, যার অর্ধেকাংশ বাইরে থেকে উকি দিচ্ছে। বুকের ডান পাশে তার নামের নেম প্লেটটা রোদে চিকচিক করছে, এসপি বাঁধন। সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তিতে বাঁধনের চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে এসে লেগে আছে, যা তার ব্যক্তিত্বে এক ধরনের বন্য আবেদন যোগ করেছে। রূপা আজ খুব কাছ থেকে দেখলো বাঁধনের বাম ভুরুষে স্লিট করে কাটা দাগটা। এর আগে দুবার সে হেলমেটের নিচে দাগটা ঝাপসা দেখেছিল, কিন্তু আজ দেখলো দাগটা বেশ লম্বা এবং গায়ের ফর্সা চামড়া ভেদ করে একেবারে সাদা কাগজের মতো উজ্জ্বল হয়ে ফুটে আছে। রূপাকে আবারও এমন হা করে তাকিয়ে থাকতে দেখে বাঁধন বিরক্তি আর অস্বস্তি মেশানো এক অনুভূতিতে নিজের ঠোঁট কামড়ে ধরল। এই মেয়েটা কেন বারবার তাকে দেখলে এভাবে ভেবাচেকা খেয়ে তাকিয়ে থাকে, তা সে ভেবে পায় না। তাদের এই নীরবতার মাঝে আলতাফ মাহবুব বাঁধনের দিকে তাকিয়ে বললেন, বাঁধন, ও হচ্ছে রূপা, ধরতে পারো আমার মেয়ে। আর রূপা, ও হচ্ছে বাঁধন, পেশায় এসপি, নতুন জয়েন করেছে। বাঁধন নামটা শুনেই রূপার মনের ভেতর এক বিশাল খটকা লাগলো। তার সৎ ভাইয়ের নামও তো বাঁধন, তবে কি রুক্ষ মেজাজের এসপি সাহেবই তার সে ভাই? পরক্ষণে এসে নিজেকে নিজের ধমক দিল, ছিছি কি সব আবল তাবল ভাবছে, নাম তো একই হতে পারে। আর নিজের ভাই হলে কি বাঁধন তাকে চিনতে পারতো না? রূপা কোনো মতে নিজের দীর্ঘশ্বাস চেপে বাঁধনের দিকে তাকালো।
আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? বাঁধন শান্ত গলায় উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? রূপা যান্ত্রিকভাবে মাথা নেড়ে বলল। জি স্যার, আলহামদুলিল্লাহ। এরপর সে আলতাপ মাহবুবের দিকে ফিরে বলল। তাহলে আঙ্কেল, আমি এখন যাই, আবার একদিন আসবো, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আলতাপ মাহবুব তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন। না, একা একদম নয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে আর দেশের পরিস্থিতি ভালো না। তিনি বাঁধনের দিকে তাকিয়ে আদেশ দিলেন। বাঁধন, তুমি ওকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে আসো। রূপা অনেক মানা করা সত্ত্বেও আলতাপ মাহবুব কোনো কথাই শুনলেন না। শেষমেশ বাধ্য হয়ে রূপা বাঁধনের পিছু পিছু ঘর থেকে বের হলো। করিডোরে বের হয়ে বাঁধন তার পুরো টিমের উদ্দেশ্যে গর্জে উঠল। আমি ওকে একটু ড্রপ করে আসছি, তোমরা যার যার কাজে যাও। আর মনে রেখো, কাজের বেলায় আমি কোনো ফাঁকি চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আসামির কোনো ছোট্ট তথ্য হলেও আমার টেবিলে রিপোর্ট চাই। পুরো টিম একযোগে সেলুট দিয়ে বিদায় নিল। অখিল একটু পিছিয়ে থেকে বাঁধনের কানে কানে ফিসফিস করে বলল। কিরে, স্যারের রুমে গিয়ে কি মেয়ে পটিয়ে নিয়ে আসলি? দেখতে তো মাশাল্লাহ, বানিয়ে ফেললি নাকি আমার ভাবি? বাঁধন দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। বেয়াদব। বলেই বাঁধন তার বাইকে উঠে স্টার্ট দিল। রূপা তার বিশাল বাইকটা দেখে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল। বাইক দিয়ে যাব স্যার। বাঁধন বিরক্ত হয়ে উত্তর দিল। না, আমার মাথা দিয়ে যাবে, ওঠো। স্যার, আমি বাইকে উঠতে ভয় পাই। মাথা নিচু করে মিনমিন করে বলল রূপা। বাঁধন বাইক স্টার্ট দিতে গিয়েও থেমে গেল। সে প্রচন্ড অবাক হয়ে রূপার দিকে তাকালো। তার চোখে মুখে একরাশ বিস্ময়। সিরিয়াসলি, তুমি বাইকে উঠতে ভয় পাও? রূপা মাথা নিচু করে অপরাধীর মতো আলতো করে হ্যাঁসূচক মাথা নাড়ল। বাঁধন এবার পড়ল মহাজালায়। সে পুলিশের মানুষ, সারা জীবন বাইক চালিয়ে অভ্যস্ত। একটা বড়সড় শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে বাঁধন বলল। কিচ্ছু হবে না, উঠে বসো। রূপা এবার বড় বড় ভীতু চোখে তাকিয়ে বলল। না, আমার খুব ভয় লাগে। এত ছোট গাড়ি যদি উল্টে পড়ে যায়। রূপার কথা শুনে বাঁধন হাসবে নাকি কাঁদবে তা বুঝতে পারছে না। এই জেনারেশনের মেয়েরা সাধারণত বাইকে উঠতে পাগল থাকে, আর এই মেয়ে বলছে কিনা ছোট গাড়ি দেখে তার ভয় লাগে। রূপা অনুরোধের সুরে বলল। স্যার, আমি একাই চলে যেতে পারবো। আপনি শুধু আঙ্কেলকে বলবেন না যে আমি আপনার সাথে যাইনি, না হলে আঙ্কেল খুব রাগ করবেন। বাঁধন বাইকটা স্ট্যান্ড করিয়ে নামলো। চাবিটা ঘুরিয়ে খুলে পকেটে পুড়তে পুড়তে গম্ভীর গলায় বলল। চলো, আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। রূপা অপ্রস্তুত হয়ে বলল। না 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 স্যার, প্রয়োজন নেই, আমি যেতে পারবো তো। শাট আপ! এত কথা বলো কেন তুমি? চুপচাপ আমার সাথে আসো। বলেই বাঁধন গটগট করে হাঁটা শুরু করলো। পেছনে পেছনে রূপাও মাথা নিচু করে হাঁটছে। সে লক্ষ্য করলো লোকটা কত লম্বা। বাঁধনের পা ফেলার ভঙ্গি আর তার দীর্ঘ দেহের সামনে রূপার নিজেকে একদম ছোট বাচ্চার মতো মনে হচ্ছে। হঠাৎ রাস্তার মোড়ে একটা ধবধবে সাদা খরগোশ বসে থাকতে দেখলো রূপা। মনে হচ্ছে অবুঝ প্রাণীটা পথ হারিয়ে ফেলেছে। সে বিচিত্র এক ধরনের শব্দ করছিল। দৃশ্যটা দেখা মাত্রই রূপা সবাই ভুলে দৌড়ে গিয়ে খরগোশটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে বাঁধনের ফোনে একটা কল আসায় সে কথা বলতে বলতে কিছুটা এগিয়ে গিয়েছিল। কথা শেষ করে পেছনে তাকাতেই দেখলো রাস্তার ধারে রূপা ওই নোংরা খরগোশটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাঁধন দ্রুত পায়ে রূপার সামনে এসে ভুরু কুচকে দাঁড়িয়ে কড়া গলায় বলল। এই নোংরা জিনিস হাতে নিয়েছো কেন? ফেলে দাও এখনই, কামড় দিয়ে দেবে। রূপা পরম মমতায় খরগোশটাকে আগলে ধরে বাঁধনের দিকে তাকিয়ে বলল। স্যার, ও নোংরা নয়, দেখুন কত ছোট বাচ্চা, মনে হয় পথ হারিয়ে ফেলেছে। ওকে এভাবে ফেলে গেলে নির্ঘাত কেউ মেরে ফেলবে। বাঁধন নির্বিকার কণ্ঠে বলল। তো স্যার, ওকে আমি নিয়ে যাব। কি করবে বাসায় নিয়ে? পালবো। তারপর? অনেক আদর করব। তারপর? অনেক বড় করব ওকে। তারপর? রূপা মনে মনে বেশ অবাক হলো। লোকটা এত সব খুঁটিনাটি জানতে চাইছে কেন? বাঁধন আবারও কড়া গলায় বলল। রেখে দাও বলছি, এগুলো খামচি দেয়। রূপা কথা না বাড়িয়ে খরগোশটাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তার চোখ মুখের জেদ বলে দিচ্ছে সে এটা ছাড়বে না। না, ওকে আমি নিয়ে যাব।
বাদন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। পরিস্থিতি বেগতিক দেখে সে হার মেনে নিয়ে বলল। ওকে ফাইন, চলো। দুজনে মিলে হেঁটে বাজারের মোড়ের দিকে আসলো। বাদন একটা সিএনজি ডেকে চালককে অত্যন্ত কড়া মেজাজে নির্দেশ দিল। ওকে একদম বাসার সামনে নামিয়ে আসবেন। মাঝে অন্য কোনো প্যাসেঞ্জার নেওয়ার প্রয়োজন নেই। আশেপাশে কোথাও দাঁড়াবেন না। ও যেভাবে ঠিকানা বলবে ঠিক সেভাবে নামিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে? চালক ভয়ে ভয়ে মাথা নেড়ে সায় দিল। রূপা তার নতুন সঙ্গী খরগোশটাকে বুকে নিয়েই সিএনজিতে উঠে পড়ল। বাঁধন পকেট থেকে মানিব্যাগ বের করে চালককে অগ্রিম ভাড়া মিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে সিএনজিটি ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলল। বাঁধন অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। অন্যদিকে শান্ত বেশ ক্লান্ত হয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। প্রচণ্ড রোদে তার মাথা যেন ফেটে গিয়েছে। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা দৌড়ে এসে শান্তার ওড়না খামছে ধরে কাতর গলায় বলল, আন্টি আন্টি, আমার আম্মুকে বাঁচান। আমার আম্মু একটা গাছের নিচে বসে ব্যথায় কাঁদছে। আম্মুর অনেক রক্ত পড়ছে। শান্ত অবাক হয়ে বাচ্চাটির দুকাত ধরে নিচু হয়ে নরম গলায় বলল, কি বলো, তোমার আম্মু কোথায়? বাচ্চাটি হাত উঁচিয়ে সামনের দিকটা দেখিয়ে বলল। ওই যে ওখানে, গাছের নিচে। শান্ত দেরি না করে বাচ্চাটির সাথে দ্রুত সেই জায়গায় আসলো, কিন্তু নির্দিষ্ট স্থানে এসে সে কাউকে দেখতে পেল না। সে অবাক হয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে বলল, কই বাবু, এখানে তো কেউ নেই। এই যে, কে বলেছে কেউ নেই? আমরা আছি। কণ্ঠস্বর শুনে শান্তা চমকে উঠে পেছনে তাকালো। দেখলো 4 জন যুবক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার মুখে কালো রুমাল বাঁধা আর হাতে ধারালো ছুরি। দেখতে একদম দুর্ধর্ষ ডাকাতদের মতো। শান্তা ভয়ে পাশে তাকাতেই দেখলো সেই ছোট্ট বাচ্চাটির মুখে এখন শয়তানি হাসি। শান্তা এবার বুঝতে পারলো তাকে কৌশল এখানে ফাঁসিয়ে নিয়ে হাসা হয়েছে। সে ভয়ে চিৎকার দিতে গেলে একজন ছেলে জাপটে ধরে শান্তার গলায় ছুরি ঠেকিয়ে হিসিস করে বলল, চুপ, একটু ছাউন্ড করলে একদম খুন করে ফেলবো। শান্তা মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। ঠিক তখনই অন্য একটা ছেলে শান্তার নাকে একটা রুমাল চেপে ধরল। ওষুধের তীব্র গন্ধে শান্তার সাথে সাথে অবশ্যই ঢলে পড়ল। ছেলেগুলো তাকে পাজা কোলে করে তুলে একটি কালো কাচের গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে হাওয়া হয়ে গেল। রবিন নামক ছেলেটি গাড়ি থেকেই তার বসের কাছে ফোন দিয়ে উত্তেজিত গলায় বলল, বস, আজকে ধরেছি। আজকের মালটা একদম জবরদস্ত। 5 লাখ তো শিওর। আমার মনে হচ্ছে আরো বেশি পাবেন। মেয়েটার যা ফিগার। ওপাশে ফোনের অপ্রান্তে কেভিনের ঠোঁটে এক কুৎসিত শয়তানি হাসি ফুটে উঠল। সে বাম হাত দিয়ে সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে আয়েশ করে বলল, তাই নাকি? তাহলে তো একবার আমাকে ট্রাই করতে হয়। তাড়াতাড়ি নিয়ে আয়। নিয়ে আসছি বস, রাস্তায় আছি। ওকে। মাগরিবের আজান শেষ হওয়ার সাথে সাথে রূপা তার বাসার সামনে এসে নামলো। আজ অনেক দেরি হয়ে গেছে। সে বাড়ির ভেতর ঢুকেই দেখলো সোফায় আকাশ আধশোয়া হয়ে ফোন টিপছে। আর কেউ নেই। হয়তো রূপার মা আর কাকি নামাজ পড়তে গিয়েছেন। আকাশ রূপাকে দেখা মাত্র সোজা হয়ে বসলো। সে সরাসরি রূপাকে জিজ্ঞেস করলো, তোর হাতে ওটা কি? খরগোশ না? রূপা খরগোশটির মাথায় আলতো করে হাত বুলিয়ে জবাব দিল, হ্যাঁ ভাইয়া। আকাশ ভুরু কুচকে গম্ভীর গলায় প্রশ্ন করলো, কোথা থেকে নিয়ে আসলে? রূপা ক্লান্তিতে যেন ভেঙে পড়ছে। সে সংক্ষিপ্ত উত্তর দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাস্তা থেকে ভাইয়া, আমি অনেক টায়ার্ড, পরে কথা বলছি তোমার সাথে। বলেই রূপা উপরে নিজের রুমে চলে এলো। সে খরগোশটাকে পরম মমতায় তার পড়ার টেবিলের উপর বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। নামাজ পড়ে রজনী রহমান আর শিল্পী রহমান বেরিয়ে আসলেন। শিল্পী রহমান আকাশের দিকে তাকিয়ে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন, শান্তা এসেছে রে? আকাশ ফোন থেকে চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে পড়ল, শান্তা এসেছে মানে? শান্তা কি এখনো আসে নাই? শিল্পী রহমান উদ্বেগের সাথে বললেন, না তো, আমি তো ভাবছি এতক্ষণ বোধহয় চলে আসলো। আকাশ সোফা থেকে উঠে দাঁড়ালো। ফোনের সময় দেখলো 7টা বেজে গেছে। শান্ত এখনো বাড়ি ফেরেনি দেখে তার বুকের ভেতরটা কুড়াকতে শুরু করলো। সে মায়ের দিকে তাকে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মা, আমি দেখছি ও কোথায়। বলেই আকাশ ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভার্সিটি থেকে শুরু করে শান্তা সব বান্ধবীর বাড়ি খোঁজ লাগালো, কিন্তু শান্তা কারো বাসায় যায়নি। আকাশ এবার চরম অস্থির হয়ে ফোন দিল বাঁধনকে। বাঁধন তখন তার টিমের সাথে অত্যন্ত স্পর্শকাতর এক ইনভেস্টিগেশন নিয়ে মিটিং করছিল।
মিটিংয়ের সময় ফোন আসায় বাদন বিরক্ত হয়ে কলটা কেটে দিল, কিন্তু ফোনটা আবার বেজে উঠল। 1 2 3 গুনে গুনে 5 বারের সময় বাঁধন দাঁতে দাঁত চাপে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে আকাশ উত্তেজিত গলায় বলল। হালার ঘরে হালাম, ফোন ধরছিস না কেন? আকাশের গলার স্বরে আতঙ্ক টের পেয়ে বাদন মুহূর্তে পেশাদার গাম্ভীর্যে ফিরে এলো। সে একদম এসপি সুলভ ভারী আর ধারালো কণ্ঠে জিজ্ঞেস করলো। কন্ট্রোল ইওর টোন আকাশ, কি হয়েছে? কোনো ইমার্জেন্সি? শান্তাকে পাওয়া যাচ্ছে না ভাই। কথাটা শোনা মাত্র বাঁধন স্প্রিং এর মতো চেয়ার ছেড়ে শটান দাঁড়িয়ে পড়ল। তার চোখের চাহনি তলোয়ারের মতো তীক্ষ্ণ হয়ে উঠল। সে গম্ভীর গলায় কমান্ড করল। হোয়াট? আকাশ হাঁপাচ্ছে। সে হড়বড় করে বলল। হ্যাঁ ভাই, ভার্সিটি থেকে শুরু করে ওর সব ফ্রেন্ডের বাসায় খুঁজেছে, ও কোথাও নেই। বাঁধনের মস্তিষ্ক তখন ঝড়ের গতিতে কাজ করছে। সে ঠান্ডা কিন্তু কড়া গলায় জিজ্ঞেস করল। লাস্ট কখন ওর সাথে কথা হয়েছে? তুই কি সব পসিবল রুট চেক করেছিস, বা বাড়িতে ফিরেছে কিনা কাউকে জিজ্ঞাসা করেছিস? আকাশ উত্তরে বলল। আরে ও বাসায় ফিরে নাই, দেখেই তো আমি বাইরে হন্যে হয়ে খুঁজছে। বাঁধন এবার পূর্ণ কর্তৃত্বের সাথে আদেশ দিল। লিসেন টু মি, প্যানিক করবি না। আমি এখনই শান্তার সেলফোন টাওয়ার লোকেশন ট্র্যাক করার জন্য সাইবার টিমকে কমান্ড দিচ্ছি। তুই মেইন রোডে থাক, আবার ফোর্স মুভ করছে, আমি আসছি। রূপা ফ্রেশ হয়ে খরগোশটার শরীর মুছে দিল। তারপর ওটার নাকে আলতো করে একটা টিপ দিতেই খরগোশটা রূপার হাতে পরম মমতায় জিভ বুলাতে লাগলো। অবুঝ প্রাণীটার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে ওর ভীষণ খিদে লেগেছে। রূপা হেসে উঠে আদুরে গলায় বলল। ওলে আমার ক্ষুধা লেগেছে। রূপা দ্রুত রান্নাঘরে গিয়ে গাজর খুঁজে বের করলো। তারপর সুন্দর করে ছোট ছোট টুকরো করে খরগোশটার সামনে দিল। খরগোশটার সাথে সাথে পরম তৃপ্তিতে কুচকুচ করে খেতে শুরু করলো। রূপা অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এই প্রথম সে এমন কোনো খরগোশ দেখছে যে কোনো খামচি দিচ্ছে না। মনে হচ্ছে এর আগে কেউ এই খরগোশটাকে খুব যত্ন করে পালছে। সে হয়তো ওকে শিখিয়েছে মানুষের ভালোবাসা আসলে কি। রূপা মুগ্ধ হয়ে খরগোশটার খাওয়া দেখছিল। এই ছোট প্রাণীর শান্ত স্বভাব তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। বাইরে কি হচ্ছে না হচ্ছে সেই চিন্তা যেন এখন আর তার মাথায় নেই। সে শুধু ওর নরম পশমে হাত বুলিয়ে ভাবল, ভালোবাসা পেলে বন্য প্রাণীও যে কতটা শান্ত আর আপন হয়ে যায়, এই খরগোশটাই তার প্রমাণ। খুব দ্রুত এই গাজরের সবটুকু শেষ করে খরগোশটা রূপার কোলে মুখ গুজে শুয়ে পড়ল। রূপা মুস্কি হেসে আলতো করে কোলে তুলে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন অন্য এক রকম ভালো লাগা। সে মনে মনে কৃতজ্ঞতা জানালো সে অজানা মানুষটার প্রতি, যে এই অবুঝ প্রাণীটাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। রূপা ব্যালকনিতে এসে দাঁড়ালো। তার কোলে থাকা ছোট্ট খরগোশটার মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে সে মিষ্টি গলায় বলল। তোমার নাম কি রাখা যায় বলো তো? কিছুক্ষণ ভেবে সে নিজেই হেসে ফেলল। চোখে একরাশ আনন্দ নিয়ে বলল, আজ থেকে তোমার নাম ক্যান্ডি। ক্যান্ডি মানে কি জানো? ক্যান্ডি মানে মিষ্টি, আর তুমি তো দেখতে খুব মিষ্টি, তাই তোমার নাম আজ থেকে ক্যান্ডি। রূপা খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে যেন পুরো ব্যালকনিটাই প্রাণ ফিরে পেল। হঠাৎ নিচের রাস্তা থেকে একটা বাইকের শব্দ ভেসে এলো। মুহূর্তে সেখানে এসে থামলো ইশতিয়াক, তার পেছনে রনি। ইশতিয়াককে দেখলে রূপার মুখের হাসিটা ধীরে ধীরে মুছে গেল। সারাদিন ধরে তাকে একবারও দেখেনি সে, অথচ এখন হঠাৎ করে যেন আকাশ ফুঁড়ে এসে দাঁড়িয়েছে। রূপা কিছুক্ষণ নিঃশব্দে নিচে তাকিয়ে রইল। ইশতিয়াক বাইক থেকে নেমে রূপার দৃষ্টি আকর্ষণ করার জন্য অদ্ভুত সব অঙ্গভঙ্গি শুরু করলো। সে পকেট থেকে একটা চিপসের প্যাকেট বের করে রূপার দিকে বাড়িয়ে ধরার ভান করে খিলখিলিয়ে হাসতে লাগলো, যেন রূপা নিচ থেকে লাফ দিয়ে সেটা ধরবে। রূপা একবার আর চোখে নিচের দিকে তাকিয়েই আবার ক্যান্ডির নাকে আঙুল দিয়ে খেলায় মগ্ন হয়ে গেল। ইশতিয়াক দেখলো কাজ হচ্ছে না। সে এবার পকেট থেকে একটা লাল রঙের প্লাস্টিকের চশমা বের করে চোখে পড়ে রনির দিকে ফিরে একটা জোকার টাইপ পোজ দিল। রনি হেসে কুটি কুটি হলেও রূপার ভ্রুক্ষেপ নেই। রূপা ক্যান্ডিকে কোলে নিয়ে এমনভাবে কথা বলছে যেন এই পৃথিবীতে ইশতিয়াক বলে কেউ নেই। রূপার এই চরম অবহেলা দেখে ইশতিয়াকের ফানি ভাবটা মুহূর্তেই উবে গেল। সে গাল ফুলিয়ে রনিকে বলল, দেখলি রনি, সাহস কত বড়! আমি নিচে দাঁড়িয়ে এত কসরত করছি, আর সে আমাকে পাত্তা না দিয়ে ওই একটা লম্বা কানের ইঁদুর নিয়ে মগ্ন আছে। আমাকে ইগনোর করা যে কত বড় রিস্ক সেটাও জানে না। রনি বাইকে হেলান দিয়ে একটা বাঁকা হাসি হেসে বলল, বস, হুট করে এসে এই পাগলামো শুরু করলেন? মেয়েটা তো আপনাকে সাইকো ভাববে। ইশতিয়াক পকেট থেকে সানগ্লাসটা বের করে স্টাইলে চোখে পড়ল।
তারপর ওপরের দিকে তাকিয়ে একদম ভারিক্ষি আর ড্যাম কেয়ার কণ্ঠে হাঁক ছেড়ে বলল, হ্যালো মিস, আজকেও আসলাম। কালকের মতো আবার জিজ্ঞেস করবেন না তো যে আজকেও এখানে কেন? রূপা তখন ক্যান্ডির নরম পশমে আঙুল চালাচ্ছিল। সে একবারও ইশতিয়াকের চোখের দিকে তাকালো না, একদম বরফ শীতল আর অবজ্ঞাপূর্ণ কণ্ঠে জবাব দিল, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, জানেন তো? আর যারা কুত্তার লেজকে সোজা করতে চায় তাদের মতো ফালতু সময় নষ্ট করার রুচি আমার নেই। শান্তা পিলপিল করে চোখ খুলল। নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করে সে কপালে হাত দিয়ে উঠে বসল। মাথাটা প্রচন্ড ভারী লাগছে। হঠাৎ সবকিছু মনে পড়ে যেতে তার বুকটা ধক করে উঠল। কেউ তাকে অপহরণ করেছে বুঝতে পেরে সে বাঁচাও বলে আর্তনাদ করতে চাইল, কিন্তু আর্তনাদ করার আগে দরজা খুলে প্রবেশ করল চওড়া সুটাম দেহের এক দীর্ঘ যুবক। শান্তা কেবিনকে দেখে ভয়ের তার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমায় এখানে কেন নিয়ে এসেছেন? প্লিজ আমায় ছেড়ে দিন। কেবিন এক চিলতে শয়তানি হাসি দিয়ে শান্তার দিকে এগোতে এগোতে কুৎসিত রসিকতার কণ্ঠে বলল, আরে রিল্যাক্স বেবি, এত হাইপার হচ্ছ কেন? তোমাকে তো ছেড়ে দেওয়ার জন্য আনা হয়নি। শান্তা বিছানায় পিছাতে পিছাতে আকুল কণ্ঠে বলল, কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? প্লিজ আমাকে যেতে দিন। কেবিন শান্তর আরো কাছে ঝুঁকে এসে নিঃশক্ত কণ্ঠে বলল, আরে ডার্লিং, ভয় পেও না, তুমি কোনো ক্ষতি করনি। তবে তোমার এই শরীরটা করেছে, সে আমাকে ডাকছে। কামান বেবি, জাস্ট এনজয়। বলে সে শান্তার উপর ঝুঁকে পড়ল। শান্তার রাগ আর ঘেন্নায় কেবিনকে ধাক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকলো। কেবিন শান্তার দুই হাত বিছানায় লক করে দিয়ে তার শরীরের সুবাস নেওয়ার চেষ্টা করতে শান্তার সব শক্তি দিয়ে কেবিনের ঘাড়ে সজোরে কামড় বসিয়ে দিল। আহ! কেবিন যন্ত্রণায় কোকিয়ে উঠে বিছানার একপাশে ছিটকে পড়ল। সে হাত দিয়ে ঘাড় চেপে ধরে হিংস্র আর রাগী কণ্ঠে গর্জে উঠল, এত বড় সাহস! তুই কেবিনকে কামড় দিস? হারামি মেয়ে, ভালোভাবে আদর করতে চেয়েছি আর তুই কামড় দিলি? দাঁড়া, তোর কি অবস্থা করি আমি দেখ। শান্তা এক মুহূর্ত সময় নষ্ট না করে বিছানা থেকে নেমে আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ টেবিলের উপর একটা ভারী মাটির ফুলদানি দেখে সে দ্রুত সেটা হাতে তুলে নিল এবং কেবিনের মাথায় সজোরে আঘাত করলো। আহ শিট! কেবিন মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। তার কপাল বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সে ব্যথায় আর্তনাদ করতে থাকলো। শান্তা বিছানার কোনায় নিজের ব্যাগটা দেখতে পেয়ে সেটা ছো মেরে নিয়ে পাগলের মতো রুম থেকে বেরিয়ে দৌড় দিল। কেবিনের আর্তনাদ শুনে রবিন ঝড়ের বেগে রুমে ঢুকলো। কেবিনের রক্তাক্ত অবস্থা দেখে সে আতঙ্কিত কণ্ঠে বলল, ওহ গড, এটা কিভাবে হলো? আপনার মাথা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। কেবিন রক্তমাথা হাতে নিজের জখমটা চেপে ধরে প্রতিহিংসে ভরা ক্রূর কণ্ঠে বলল, সুন্দর জিনিসের দাম আর তেজ একটু বেশি থাকে। মেয়েটা পালিয়েছে, ওকে ধর। ওকে আমি এমন শিক্ষা দেব যে ও নিজের নাম উচ্চারণ করতে ঘৃণাবোধ করবে। শান্তা বাড়ি থেকে বেরিয়ে দেখলো চারদিকে ঘুটঘুটে অন্ধকার। চারপাশ থেকে বন্য জীবজন্তুর ডাক ভেসে আসছে। তার মানে এটা কোনো গভীর জঙ্গল। হঠাৎ সে দেখলো চারজন লোক তাকে ধরার জন্য হন্যে হয়ে আসছে। সে আর কিছু না ভেবে ঘন জঙ্গলের দিকে মরণপণ দৌড় দিল। পিছু পিছু ধাওয়া করলো রবিন আর তার সাঙ্গ পাঙ্গরা। পেছন থেকে রবিন হুমকি ভরা কণ্ঠে চিৎকার করে পড়ল, এই দাঁড়া বলছি, পালালে কিন্তু হাসর খুব খারাপ হবে। শান্তা থামল না। বাঁচার শেষ চেষ্টাটুকু দিয়ে সে দৌড়াচ্ছে। একসময় সে হাঁফিয়ে উঠল, ফুসফুস ফেটে যাওয়ার দশা। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। সে দ্রুত নিজেকে আড়াল করার জন্য একটা ঘন ঝোপের ভেতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর রবিনটা সেখানে এসে থামল। রনি চারপাশ দেখে বাকি ছেলেদের উদ্দেশ্যে আদেশসূচক কণ্ঠে বলল, গেল কোথায় এত তাড়াতাড়ি? এই জঙ্গল পার হওয়ার কথা না। আমার মনে হয় আশেপাশেই আছে। সবাই আলাদা হয়ে সার্চ কর। সবাই আলাদা হয়ে শান্তাকে খুঁজতে লাগলো। শান্তার ঝোপের মধ্যে একটা মোটা কাঠের ডাল খুঁজে পেল। ঠিক সেই মুহূর্তে একটা ছেলে শান্তার একদম কাছে চলে এলো। শান্তা সুযোগ বুঝে হাতের লাঠি দিয়ে সজোরে ছেলেটার মাথায় আঘাত করলো। ছেলেটা ব্যথায় আর্তনাদ করতে গেলে শান্তা খপ করে তার মুখ চেপে ধরল। তারপর অন্য হাতে এক মুঠো ধুলো নিয়ে সজোরে ছেলেটার চোখে মেখে দিল। যন্ত্রণায় ছটফট করতে থাকা ছেলেটার পকেট থেকে সে ফোনটা বের করে নিল। ফোনটা লক করা থাকলেও সে বিন্দুমাত্র দেরি না করে ইমার্জেন্সি 999 ডায়াল করলো। ওপাশ থেকে অখিল পেশাদার গাম্ভীর্য নিয়ে ফোন রিসিভ করে বলল, হ্যালো, কন্ট্রোল রুম থেকে বলছি, আপনার সমস্যাটা বলুন। শান্তা হাঁপাতে হাঁপাতে অস্থির কণ্ঠে বলল,
স্যার, আমি শান্তা, আমাকে বাঁচান। আমাকে একটা জঙ্গলের ভেতর তুলে নিয়ে আসা হয়েছে। ওরা আমার বড় ক্ষতি করতে চায়। অখিল চমকে উঠল। সে দ্রুত সহকর্মীদের সিগন্যাল দিয়ে তৎপরতার সাথে বলল, শান্তা, আমরা তোমাকেই খুঁজছি, শান্ত হও। আমাদের বলো তুমি ঠিক কোন জায়গায় আছো। শান্তা কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না স্যার, চারদিকে শুধু ঘন জঙ্গল আর অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। অখিল তাকে সাহস দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, শোনো শান্তা, ফোনটা একদম কাটবে না, আমাদের সাথে লাইনেই থাকো। আমরা তোমার লোকেশন ট্র্যাক করছি, একদম ভয় পেও না। পুলিশ টিম মুভ করছে, জাস্ট হোল্ড অন। ফোনটা লাইনে রেখে অখিল কম্পিউটার অপারেটরকে কর্তৃত্বের স্বরে নির্দেশ দিল। ফার্স্ট, এই নাম্বারটা ইমিডিয়েটলি ট্রেস করো। আই ওয়ান্ট দ্য কোঅর্ডিনেটস রাইট নাও। এরপর সে দ্রুত এসপি বাঁধনকে কল দিল। বাঁধন তখন শান্তার নিজের ফোনের লোকেশন ট্র্যাক করে দেখছিল সেটা তার বাড়িতেই পড়ে আছে। অখিলের ফোন পেতেই বাঁধন উদ্বিগ্ন কিন্তু গম্ভীর কণ্ঠে রিসিভ করলো। অখিল দ্রুত জানালো, শান্তার খোঁজ পাওয়া গেছে। ও ট্রিপল লাইনে কল করেছে। ও হিউম্যান ট্রাফিকারদের খপ্পরে পড়েছে, এখন একটা জঙ্গলের ভিতরে আছে। বাঁধন বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে কমান্ডিং ভয়েসে জিজ্ঞেস করলো। অখিল উত্তর দিল, আইটি সেল কাজ করছে, কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাব। বাঁধন তখন তার গান বেলটা ঠিক করতে করতে চূড়ান্ত পেশাদারিত্বের সাথে আদেশ দিল, লোকেশন পাওয়ার সাথে সাথে আমাকে ম্যাপ ফরওয়ার্ড কর, আর সবকটা এন্ট্রি পয়েন্ট ব্লক করার জন্য লোকাল থানাকে অ্যালার্ট পাঠা। আই এম অন মাই ওয়ে। কিছুক্ষণের মধ্যে লোকেশন ট্র্যাক করে বাঁধন সহ পুরো পুলিশ টিম রওনা দিল। এদিকে শান্তা সেই ছেলেটার মুখ ছেড়ে দিয়ে পাশে এলিয়ে পড়ল। তার শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে এসেছে। সাথে সাথে ছেলেটা চিৎকার শুরু করতে সেই শব্দে রবীন্দ্র দৌড়ে আসলো। শান্তাকে দেখতে পেয়ে দুজন তাকে টেনে হিঁচড়ে তুলল। রনি আর বাকিরা মিলে আহত ছেলেটাকে পাচা কোলে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। শান্তা তখন জ্ঞান হারানোর মতো অবস্থা। তাকে টেনে হিঁচড়ে আবার সেই বাড়িতে এনে রুমের ভেতর ছুঁড়ে মারল। শান্তা তার দুর্বল শরীর নিয়ে যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলো। কিছুক্ষণ পর কেভিন আবার রুমে ঢুকলো। তার মাথায় সাদা ব্যান্ডেজ, চোখ দুটো রাগে রক্তবর্ণ হয়ে আছে। শান্তা আবারও কেভিনকে দেখে আকুল হয়ে বলল, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না, আমি আপনার বোনের মতো। কেভিন ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে শান্তার চুলের মুঠি ধরে হিংস্র কণ্ঠে বলল, হারামি মেয়ে, তোর সাহস দেখে আমি অবাক। তুই আমার মাথা ফাটিয়েছিস। তোর আজ এমন হাল করব যে আয়নাতে নিজের চেহারা দেখেও তুই ভয় পাবি। বলেই কেভিন নিজের কোমরের বেল্ট খুলে শান্তার হাত দুটো শক্ত করে বেঁধে দিল। এরপর সে শান্তার গায়ের পোশাক টেনে ছিঁড়ে ফেলল। শান্তা অসহায়ভাবে চোখ বন্ধ করে গগনবিদারী চিৎকার দিয়ে উঠল, ও আল্লাহ, তুমি আমার মরণ লেখো। কেভিন শান্তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং পশুর মতো আচরণ শুরু করলো। শান্তার সারা শরীর সে কামড়ে ক্ষতবিক্ষত করতে লাগলো। শান্তা আর্তনাদ করতে করতে বাঁচার শেষ আশাটুকুও হারিয়ে ফেলছিল। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকলো অখিল। ভেতরের দৃশ্য দেখে অখিল কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে চোখ বন্ধ করে নিল। অপমানে আর রাগে তার শরীর কাঁপছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে এক লাথি মারল কেভিনকে। কেভিন ছিটকে পড়ে চিৎকার করে উঠল। আহ, কোন কুত্তার বাচ্চারা এটা? পেছন থেকে অখিল বজ্রকণ্ঠে গর্জে উঠল। তোর আজরাইল। কেভিন বিছানা থেকে নেমে অখিলকে দেখে চমকে উঠল। তার এই গোপন ডেরায় পুলিশ কিভাবে ঢুকলো সে ভেবে পেল না। শান্তা তখন বিছানায় বিধ্বস্ত অবস্থায় পড়ে কাঁদছে। অখিল এক মুহূর্ত দেরি না করে নিজের গায়ের পুলিশের ইউনিফর্মটা খুলে দ্রুত শান্তার শরীরে জড়িয়ে দিল। এই সুযোগে কেভিন জানালা দিয়ে লাফিয়ে দৌড়ে পালালো। শান্তা কাঁদতে কাঁদতে ভাকা গলায় বলল, ওরা আমাকে কলঙ্কিত করে দিল। এই সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। অখিল পরম মমতায় শান্তাকে নিজের বুকে চেপে ধরে সান্ত্বনার স্বরে বলল, কিচ্ছু হয়নি শান্তা, সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। অখিল দ্রুত বাঁধনকে ফোন দিল। বাঁধন তখন বাকি গুন্ডাদের সাথে তুমুল লড়াইয়ে ব্যস্ত। চারপাশ থেকে বৃষ্টির মতো গুলি ছুটছে অপরাধীরা। পুলিশ বাহিনী প্রথমে আত্মরক্ষার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারাও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। বাঁধন অনেক কষ্টে অখিলকে ভেতরে পাঠাতে পেরেছিল। সে একটা বড় গাছের আড়ালে পজিশন নিয়ে অখিলের ফোন রিসিভ করে হাঁপাতে হাঁপাতে বলল, অখিল, তুই ঠিক আছিস? শান্তাকে পেয়েছিস? অখিল ওপাশ থেকে গম্ভীর কিছু একটা স্বস্তির গলায় জানালো, হ্যাঁ, শান্তাকে পেয়েছি, ও সুরক্ষিত আছে। কিন্তু যে অপরাধী শান্তার ক্ষতি করতে চেয়েছিল সে পেছনের জানালা দিয়ে পালিয়েছে। শান্তার অবস্থা খুব একটা ভালো ছিল না, আমি ওকে রেখেই কিছু পিছু নিতে পারিনি, আগে ওকে সামলাতে হয়েছে।
বাঁধন দাঁতে দাঁত চেপে বলল। ওকে, তুই শান্তার ওখানেই থাক, বাকিটা আমি দেখছি। বলেই বাঁধন রিভলভার হাতে নিয়ে পিছনের ঘন জঙ্গলের দিকে দৌড় শুরু করলো। এদিকে কেভিন উম্মাদের মতো দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাছের শিকড়ে হোঁচট খেয়ে উপর হয়ে পড়ে গেল। সে ওঠার চেষ্টা করতেই দেখলো যমদূতের মতো তার সামনে দাঁড়ালো বাঁধন। বাঁধন সরাসরি কেভিনের কপালে রিভলভার তাক করে কঠোর কণ্ঠে গর্জে উঠল। হ্যান্ডস আপ! একদম নড়াচড়া করবে না। জাস্ট সারেন্ডার বিফোর দ্য ল। আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে একদম খুলে উড়িয়ে দেব। পালানোর রাস্তা বন্ধ। জাস্ট কিপ ইউর হ্যান্ডস ওয়্যার আই ক্যান সি দেম। কেভিনের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে মরিয়া হয়ে চারপাশ দেখল। হঠাৎ সে তার পুরনো চাতুরতা কাজে লাগিয়ে 2 হাত মাটিতে চেপে ধরে এক মুঠো ধুলো নিল। পলক ফেলার আগে সে ধুলোটা বাঁধনের চোখে ছুঁড়ে মারল। বাঁধন তীব্র যন্ত্রণায় মুহূর্তেই চোখ বন্ধ করে ফেলল। তার চোখ যেন পুড়ে যাচ্ছে। সেই সুযোগে কেভিন বাঁধনের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। বাঁধনের রাগের আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কিসের আইন, কিসের পেশাদারি নিয়ম, সে সব ভুলে গিয়ে চোখ বন্ধ অবস্থাতে আন্দাজে কেভিনের নাক বরাবর এক সজোরে ঘুষি মারল। কেভিন ছিটকে মাটিতে লুটিয়ে পড়ল। বাঁধন পকেট থেকে টিস্যু বের করে দ্রুত চোখ মুছে কেবিনের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর ইচ্ছে মতো মারতে মারতে ক্ষুব্ধ কণ্ঠে বলল, হারামির বাচ্চা, তোকে ভালোভাবে সারেন্ডার করতে বলেছি আর তুই আমার চোখে ধুলা দিস। কত বড় সাহস তোর, এটাই আমি দেখব। কেভিনও পাল্টে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু বছরের পর বছর ট্রেনিং নেওয়া বাঁধনের কৌশলের কাছে সে নস্যি। বাঁধনের মারামারি করার স্টাইল একদম সিনেমার অ্যাকশন হিরোদের মতো নিখুঁত। কেভিনের নাক মুখ ফেটে রক্ত ঝরতে লাগলো। ধস্তাধস্তির এক পর্যায়ে বাঁধনের বেল থেকে রিভলভারটা মাটিতে পড়ে গেল। কেভিন মাটিতে লুটিয়ে থাকা অবস্থাতে ওটা দেখতে পেল এবং বিদ্যুৎ বেগে রিভলভারটা হাতে নিয়ে বাঁধনকে লক্ষ্য করে ট্রিগার চেপে দিল। পরপর গুলির শব্দ। বাঁধনের কপাল ভালো যে গুলিটা সরাসরি বুকে না লাগে তার হাতে বিঁধল। বাঁধন যন্ত্রণায় হাত চেপে ধরে আর্তনাদ করে উঠল। কেভিন টালমাটাল অবস্থা উঠে দাঁড়িয়ে দৌড় শুরু করলো। বাঁধন এক হাত দিয়ে অন্য হাতের ক্ষত স্থান চেপে ধরে ওই অবস্থাতেই কেভিনের পিছু নিল। সে জঙ্গলের লতাপাতা মারিয়ে দৌড়াতে দৌড়াতে একদম হিমশীতল আর জেদি কণ্ঠে চিৎকার করে বলল, ভালোই ভালোই বলছি, ধরা দে, তাহলে আজ যদি তোকে জ্যান্ত ছেড়ে না দেই তবে আমিও বাঁধন না। এমন অবস্থা করব যে বেঁচে থেকেও তুই প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করবি। দৌড়াতে দৌড়াতে বাঁধনের শরীর এখন একদম অবশ হয়ে আসছে। মাথায় প্রচণ্ড ঝিমঝিনি, চোখ ভেঙে ঘুম আসছে সে বুঝতে পারছে। আর কিছুক্ষণ এভাবে চললে সে জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু এই নরপিশাচ অপরাধী কেভিনকে তাকে ধরতেই হবে, না হলে সব শেষ। বাঁধন যখন টলমল পায়ের শেষ চেষ্টাটুকু করছিল, ঠিক তখনই তার চোখের সামনে দিয়ে বিদ্যুতের বেগে একটা মেয়ে দৌড়ে গেল। বাঁধন মুহূর্তের জন্য থমকে তাকালো। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। যাদের আবছা আলোয় মনে হচ্ছে কোনো এক রূপকথার পরই জঙ্গল ছিঁড়ে বেরিয়ে এসেছে। মেয়েটার পরনে ধবধবে সাদা রঙের একটা লম্বা ড্রিপ ড্রেস, যার হাতাগুলো অনেক চওড়া ঝুলন্ত। পিঠে ঝোলানো তীরের তুন আর হাতে মজবুত একটা ধনুক। তার লম্বা কালো চুলগুলো পিঠ চাপিয়ে নিচে নেমে গেছে, আর মুখটা একটা পাতলা ওড়না বা কাপড়ে ঢাকা। শুধু রহস্যময় একজোড়া চোখ দেখা যাচ্ছে। মেয়েটি এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে খুব নিখুঁতভাবে তার ধনুক থেকে একটা তীর লক্ষ্য করলো কেভিনের দিকে। শাঁসা করে একটা শব্দ হলো, আর পরের মুহূর্তে সে বিষাক্ত তীরের মতো ফলা গিয়ে বিঁধল কেভিনের পায়ে। কেভিন মরণ চিৎকার দিয়ে আছাড় খেয়ে পড়ল মাটিতে। বাঁধন আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার চোখের সামনে পুরো জঙ্গলটা যেন বনবন করে ঘুরছে। সে পাশে থাকা একটা বিশাল পুরনো গাছের সাথে হেলান দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। তার ইউনিফর্মের হাতা বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে। ঝাপসা দৃষ্টিতে সে শুধু দেখলো সেই সাদা পোশাকের রহস্যময় মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। বাঁধন ফিসফিস করে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু অপলক দৃষ্টিতে ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। মেয়েটি দ্রুত পদে এসে বাঁধনের সামনে দাঁড়ালো। বাঁধনের হাতের ক্ষত থেকে তখনও গলগল করে রক্ত ঝরছে, যা দেখে মেয়েটির দুশ্চিন্তাচ্ছন্ন চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, আল্লাহ, আপনার তো গুলি লেগেছে, অনেক রক্ত বের হচ্ছে। কথাটা বলে মেয়েটা তড়িঘড়ি করে বাঁধনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। চারপাশের ঘন জঙ্গল এখন একদম নিস্তব্ধ। শুধু বাঁধনের যন্ত্রণাকাতর ভারী নিঃশ্বাস আর ঘাসের উপর রক্ত পড়ার শব্দ যেন চারপাশের নিস্তব্ধতাকে আরো গাঢ় করে দিচ্ছে। গাছের গায়ে হেলান দিয়ে থাকা বাঁধন ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল।
তবু অসীম কষ্টে চোখ তুলে মেয়েটার দিকে তাকিয়ে ক্ষীণকণ্ঠে জিজ্ঞেস করল। মেয়েটা তার কোনো কথার জবাব দিল না। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা আর অজানা ভয় খেলা করছে। সে নিজের পোশাকের আড়াল থেকে একটা ছোট তীক্ষ্ণ ছুরি বের করল। এক মুহূর্ত দেরি না করে সে বাঁধনের হাতের ক্ষত স্থানে ছুরিটা ছোঁয়ালো। ধাতব ফলার স্পর্শ লাগতে বাঁধন যন্ত্রণায় ছটফট করে উঠল। মেয়েটা তবুও থামল না। দাঁত চেপে অত্যন্ত সাবধানে কিন্তু কাপা হাতে মাংসের ভেতরে ঢুকে যাওয়া গুলির মাথাটা খুঁজে বের করল। তারপর হঠাৎ করে সজোরে একটা টান দিল। বাঁধন সজোরে আর্তনাদ করে উঠল। যন্ত্রণার তীব্রতা সইতে না পারে সে অবচেতনভাবে মেয়েটাকে নিজের দিকে হ্যাচকা টানে টেনে নিল এবং শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে যেন পুরো পৃথিবীটা থমকে গেল। চারপাশের জঙ্গল, বাতাসের শব্দ সব যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। শুধু শোনা যাচ্ছিল বাঁধনের বুকের ভেতর ধুকভুক করা পাগলাটে হৃদস্পন্দন। মেয়েটা একদম পাথরের মতো স্থির হয়ে গেল। বাঁধনের বুকের এত কাছে থাকা অবস্থায় সে স্পষ্ট শুনতে পাচ্ছিল তার হৃৎপিণ্ডের প্রতিটি আঘাত। মেয়েটি নিজের শরীর কাঁপতে লাগলো, নিঃশ্বাস হয়ে এলোমেলো। এই অদ্ভুত স্পর্শ তার ভেতরের চেনা জগৎটাকে মুহূর্তেই তছনছ করে দিচ্ছে। হঠাৎ করে সংবিত ফিরল মেয়েটির। সে ছিটকে নিজেকে সরিয়ে নিল। এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না। পেছন ফিরে না তাকে তীরের বেগে দৌড়ে হারিয়ে গেল ঘন জঙ্গলের গহীন অন্ধকারে। বাঁধন ঝাপসা চোখে অপলক তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। প্রচণ্ড ব্যথার মাঝেও তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। সে কাপা গলায় বিড়বিড় করে বলল,